খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ, শুধু ফলাফল নয়। গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি শরীফ রওশন। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ বাংলাদেশের যে সাফ জয়ী ফুটবলার রয়েছে, তাদের সন্ধ্যায় বাংলাদেশের বর্ণাঢ্য এক আয়োজনের মধ্যে কিন্তু তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয়, এবং ছাদখোলা বাসেও কিন্তু তাদেরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন চলবে নাই বা কেন। ভারত বধের পর বাংলাদেশের এরকম একটা সংবর্ধনা নিশ্চয়ই তারা আসলে প্রত্যাশা করেছে, এবং তারা আসলে প্রাপ্তির যে জায়গাটা পূরণে সফল হয়েছে সেই জায়গায় তাদেরও আসলে ওই জায়গাটা। এবং বাংলাদেশ ফুটবল দলের এই ছেলেরা পরবর্তীতে যখন জাতীয় দলে আসবে ঠিক কিভাবে নিজেদের মানিয়ে নেবে, এই বিষয় নিয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি জামাল। কালকের ম্যাচটা কেমন উপভোগ করলেন? আপনারা তো একই হোটেলে ছিলেন দেশ ছাড়ার আগে, এরপর ম্যাচটা দেখলেন। বাংলাদেশ কিন্তু এর আগে বয়সভিত্তিক দলে কখনোই ভারতকে হারাতে পারেনি, বিশেষ করে ছেলেরা। এবার প্রথমবার এসেছে এবং আমরা অনূর্ধ্ব-20-এ নিজেদের শিরোপা ধরে রাখলাম। কেমন উপভোগ করেছেন ম্যাচ? না, ম্যাচ ছিল 50-50 ম্যাচ, কারণ ইন্ডিয়া অনেক স্ট্রং টিম, সো ইট ওয়াজ এক্সপেক্টেড, মানে এক্সট্রা টাইম, তারপরে পেনাল্টি, সো পেনাল্টি ইটস অলসো 50-50, বাট এন্ড অফ দ্য ডে আমরা ট্রফিটা পেয়েছি। সো আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ম্যাচ, বাট ওভারঅল আমি বলবে বাংলাদেশ দারুণ খেলছে ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ টু দ্য লাস্ট ম্যাচ। এবার টিম অনেক স্ট্রং ছিল, স্পেশালি রোনেন, দেখলান, তারপরে ওই উইঙ্গাররা মোর্শেদ ছিল, ফয়সাল ছিল, মিথুন, গোলকিপারও ভালো খেলছে। সো ওভারঅল আই থিঙ্ক দল অনেক স্ট্রং ছিল এবার। এইবার আমরা দেখেছি গতবার অনূর্ধ্ব-19-এ রানার্স আপ হয়ে কিন্তু বাংলাদেশ দেশে ফিরতে হয়েছে, এরকম একটা হতাশা ছিল এবং এটা অনেকটা প্রতিশোধের ম্যাচও ছিল। আমরা মানে ভারত ম্যাচ মানেই হচ্ছে আমাদের একটা আত্মসম্মানের জায়গা তৈরি হয়, সেটা অনেকটা স্বস্তি দেয় যখন আমরা ভারতের বিপক্ষে ম্যাচ জিতি। তবে এবার রোনান, ডিক্লেনরা যখন অন্তর্ভুক্ত হয়েছে দলে, আমরা স্বাভাবিকভাবে আমাদের ওই শিরোপা ধরে রাখার যে মিশনটা, যেহেতু 2024 সালে আমরা রানিং চ্যাম্পিয়ন হয়েছি, সেক্ষেত্রে ওই জায়গাটাতে প্রত্যাশার জায়গাটা নিশ্চয়ই ছেলেদের ভালো ছিল। এবং একটা জায়গায় একটা হতাশা ছিল যে 1 মাসের আগে, এই টুর্নামেন্টের আগে একজন কোচ নিয়োগ দিচ্ছে এবং কোচ নিয়ে নানান বিতর্ক তৈরি হয়ে গেছিল, দলের মধ্যে একটা অস্থিরতাও তৈরি হয়ে গেছিল। এরপরে বাংলাদেশের যুবারা এরকম একটা শিরোপা ধরে রাখার মিশনে তারা পুরোপুরিভাবে ফুল মার্কস পেয়েছে। এটা আপনাদের ছোট ভাই, মানে তাদের সাথে এক হোটেলে যখন ছিলেন কথা হয়েছে কিনা, বিশেষ করে সুলিভান ব্রাদার্সের সাথে কথা হয়েছে কিনা? যে আমরা এক হোটেলে ছিলাম, তো এই হোটেলে আমি আন্ডার-20 কোচের সাথে আলাপ করছি, অনেকক্ষণ আলাপ করছি। তো আমি ওনাকে টিপস দিছি, তারপরে অ্যাসিস্ট্যান্ট কোচ মিশু, উনি আমার সাথে খেলেছে, তো স্কোয়াডের সাথে আলাপ করছি। তারপরে গতকাল ম্যাচের আগে আমি একটা ভিডিও মেসেজ পাঠাইছি, মানে যখন টিম মিটিং ছিল ইন্ডিয়ার আগে, তো এই মিটিংয়ে ও আমার ভিডিও শো করছে। সো আমি যত আমি হেল্প করতে পারি আমি ট্রাই করছি, বাট অফকোর্স আপনি যেটা বলেছেন কোচ মাত্র জয়েন করছে এক মাস আগে, সো ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ উনি আসলে এত মানে প্লেয়ার টু প্লেয়ার এত চিনতে পারে না। সো আমি টিপস দিছে যেটা আছে, স্টাফিং ম্যানেজমেন্ট ওরাও টিপস দিছে, বাট আই থিঙ্ক হি হ্যাজ ডান ট্রিমেন্ডাস, কারণ ইটস নট ইজি জাস্ট এখানে আসছে 1 মাস আগে, তারপরে একটা ট্রফি পাইছে, ইটস নট এভরিডে উই সি দ্যাট। আচ্ছা, সেক্ষেত্রে কালকে নিশ্চয়ই ম্যাচের সময় একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে যখন টাই ব্রেকার হয়েছিল, তখন যেই পাশে গোল পোস্টটা নিয়েছিল বাংলাদেশ পছন্দ করে, সেখানে কোনো দর্শক ছিল না। হঠাৎ করে দেখলাম যে অন্য জায়গা থেকে দর্শক হঠাৎ করে কোথা থেকে যেন ওয়ার্ল্ড টপকে চলে এসছে, এবং মালদ্বীপের মালে স্টেডিয়াম, মনে হয়নি যে বাংলাদেশ থেকে এত দূরে, মনে হচ্ছে কমলাপুর স্টেডিয়াম বা জাতীয় স্টেডিয়াম। এই জিনিসটা আপনি ফিল করেছেন কিনা? না, আমি যখন মালদ্বীপে ছিলাম আমি সেম ফিলিং ছিল আমার কাছে, কারণ ওইখানে অলমোস্ট 2 না 3 লাখ বাংলাদেশি আছে। সো ওইখানে সবাই ফুটবলের পাগল, আসলে সবাই ফুটবল ক্রেজি। সো
এটা আমার খুব ভালো লাগছে দ্যাট আমার যে ছেলে যেটা আসছে মালদ্বীপ দে আর ফিলিং হোম আর ওরাকে অনেক সাপোর্ট পাইছে সো আই থিঙ্ক বাংলাদেশের জন্য দেশের জন্য ফুটবলের জন্য এটা সব মিলে এটা ইটস ভেরি পজিটিভ আচ্ছা রোনান ডেকলান বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ যে তারকা দুইজন হতে যাচ্ছে আর সেই জায়গাটাতে কি মনে হয় রোনান ডেকলানের সাথে আপনার আলাদা করে কথা হয়েছে কিনা না ওনার সাথে দেখা করছি এই হোটেলে বাট এত গল্প করি না ওনার সাথে বাট উনি এই টুর্নামেন্ট দারুণ খেলছে আই থিঙ্ক হি ওয়াজ দ্য মিসিং পিস ইন দ্য আন্ডার-20 টিম কারণ একটা স্ট্রাইকার দরকার ছিল আর যে পারফরমেন্স উনি করছে এটা টপ ক্লাস যেটা আমি বলতে চাই আচ্ছা জামাল এই টুর্নামেন্ট চলাকালীন একটা বিতর্ক তৈরি হয়েছিল একেবারে প্রথম ম্যাচে যদি আমরা একটু মনে করতে পারি যে পাকিস্তানের বিপক্ষে যখন ফ্রি কিকটা নিতে যাচ্ছিল রোনান সুলিভান তখন ফয়সাল পেছন থেকে কিছু একটা ইশারা করছিলেন এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা তর্ক সমালোচনা শুরু হয়ে গিয়েছিল এরপর যদিও গতকাল তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জায়গাটা পরিষ্কার করেছেন তবে এই যে ম্যাচের মধ্যে যে এরকম একটা সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব নিশ্চয়ই আপনাদেরও তো এর সম্মুখীন হতে হয় যে ম্যাচ চলাকালীন বিভিন্ন বিতর্ক আপনাদের মুখোমুখি হতে হয় সম্মুখীন হতে হয় এটা আসলে মাঠের মধ্যে কতটা প্রেসারাইজ ক্রিয়েট করে আর কি খেলোয়াড়দের না মাঠে তো সবসময় কিছু ডিসএগ্রিমেন্টস হয় এটা স্বাভাবিক ইটস নর্মাল সো মেবি ফয়সাল ওই দিন এই ফ্রি কিক নিতে চাইছে বাট রোনান ওনার এত কনফিডেন্স সো উনি বলছে না আমি নিব ইটস মাই ফ্রি কিক আই উইল স্কোর সো এটা হয় আই থিঙ্ক আফটার আ ম্যাচ উনি মানে ফয়সাল উনি সরি বলছে এটা বলতে পারি না বাট ইট হ্যাপেন্স না ডিসএগ্রিমেন্টস হ্যাপেন আর আই থিঙ্ক আফটার দ্যাট ম্যাচ ওরা ভুলে গেছে এইসব এই টুর্নামেন্ট জুড়ে তো সব মানে যার যার নাম বলছিলাম আমরা শুরুর দিকে সবাই মোটামুটি ভালো খেলেছে তবে সবচেয়ে খেলা যদি বলি যে আপনার পছন্দ হয়েছে কার খেলা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনার I would say যদি একটু ভাগ করে দেই যে বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত এবং দেশি প্লেয়ার স্থানীয় যারা কেন এখানে সবাই বাংলাদেশি তো না 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 যেহেতু তারা একেবারে খুব কম সময়ে পেয়েছে এবং ইব্রাহিম নেওয়াজও আছে যদি খেলার সময় পাননি তিনি তারপরেও যদি বলি যে কার খেলা আপনার মাঠে বেশি ভালো লেগেছে যে জাতীয় দলে খুব দ্রুত কল পেতে পারেন তিনি আই থিঙ্ক রোনান কারণ মেইন টিমে ন্যাশনাল টিম ওইখানে সবাই দেখতে পারে এখানে একটা স্ট্রাইকার প্রবলেম আছে সো রোনান অফকোর্স উনি আই ক্যাচিং প্লেয়ার আর উনি গোল করেছে আর ভালো পারফর্ম করছে তারপরে আমি বলবো গোলকিপার আই থিঙ্ক 3 না 4 ক্লিন শিট করছে সো গোলকিপারও ভালো খেলছে লেফট ব্যাকটাও ভালো খেলছে ওনার নাম আমি ভুলে গেছি বাট উনিও ভালো খেলছে তারপরে স্টপার মিঠু আমার সাথে ছিল লাস্ট সিজন সো আমি জানি উনি কিরকম প্লেয়ার সো রোনান মিথুন গোলকিপার লেফট ব্যাক আমি বলতে চাই ওরা দারুণ পারফরমেন্স করছে এবং এই ম্যাচে বাংলাদেশের রোনান সুলিভান কিন্তু সর্বোচ্চ 2টা গোল করেছে বাংলাদেশের পক্ষে এবং সবচেয়ে বেস্ট গোলকিপার যিনি হয়েছেন তিনি আমাদের বাংলাদেশের গোল রক্ষকই হয়েছেন এবং কালকে দুর্দান্ত তিনি গোলটা সেভ করেছেন যখন বিশেষ করে টাই ব্রেকারে যখন গিয়েছে বাংলাদেশের এই জয়ের পিছনে তো তার অবদান রয়েছে বাংলাদেশের গোলরক্ষক যে সংকট যেটা বিশেষ করে হাইটের আমরা যেটা কথা বলি যে হাইটের কারণে বাংলাদেশের যেখানে আসলে যেভাবে দেওয়া দরকার সেই যোগ্যতা অন্তত জিকো ভাইয়ের পরে আমরা এরকম কোন হাইট বা রানা ভাই ছিলেন এরকম গোলরক্ষক যিনি আসলে একেবারে দুর্দান্ত পারফরমেন্স করবে হাইট না থাকলেও তো আমরা দেখেছি সুনীল ছেত্রীকে দেখেছি মাঠে কি দুর্দান্ত পারফরমেন্স করে এই জায়গায় আমাদের গোলরক্ষককে আপনি কত মার্ক দিবেন এই পুরো টুর্নামেন্ট জুড়ে গোলকিপার আই থিঙ্ক এটা আসলে ডিফিকাল্ট বাট কারণ কালকের ম্যাচে তো ভারত বাংলাদেশ যেমন চাপ সৃষ্টি করেছে ডিফেন্সে আমাদের উনি তো পিছনে সো উনি সব দেখতে পারে সো উনি যে গাইডেন্স দিছে যে মানে লিডারশিপ দিছে ফ্রম বিহাইন্ড আই থিঙ্ক ইটস বিন টপ আর আমি গতকাল আমি মিশু মানে অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে আলাপ করছি তো আমিও ওই সময় বলে দিছি মানে your goalkeeper is doing fantastic. So ওনাকে আরো টিপস দিতে হবে আরো চিয়ার আপ করতে হবে সো I'm sure গোলকিপার কোচ বিপ্লব দা ওরা মানে they have discussed they have মানে আমরা কিভাবে আরো ভালো খেলতে পারি তো
এইসব নিয়ে ওরা নিজে ডিসকাস করছে বাট I would say top performance. আচ্ছা জামাল, একটা বিষয় সেটা হচ্ছে আমাদের বয়সভিত্তিক টুর্নামেন্টে তো আমরা ভালো করি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে সাফের টুর্নামেন্টগুলো। তবে দেখা যায় যে সাফের টুর্নামেন্ট আসলে আমরা 3-4 মাস পর বা 1 বছর পর যেটা সাফের টুর্নামেন্টগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করি। তবে আলাদা করে এই বয়সভিত্তিক দলের জন্য কোনো টুর্নামেন্ট আয়োজন হয় না, যদিও আমাদের লিগে কয়েকজন তারা অংশগ্রহণ করে বা খেলে থাকেন, এটা একটা নিয়ম হয়েছে। তবে বয়সভিত্তিক দলের জন্য আলাদাভাবে কোনো টুর্নামেন্ট আয়োজন করার কথা দরকার কিনা, বা অন্য দেশের সাথে ম্যাচ আয়োজনের যে পরিকল্পনাটা সেটা বাফুফের আরো একটু বেশি নজরদারি বাড়ানো উচিত কিনা? না, করা উচিত, কারণ বিপিএল অনেক বাংলাদেশ ফুটবল লিগ অনেক যারা ইয়াং ওরা এখন তো নিয়ম একটা খেলতে হবে আন্ডার-19, বাট আসলে মেইনলি হচ্ছে যারা একটু 20+ ওরা বেশি খেলে। সো আন্ডার-20 আন্ডার-19 জন্য আরও টুর্নামেন্ট দরকার, কারণ ওরা আরও খেলে আরও বেটার পারফর্ম করতে পারে আর দেশের জন্য আরও সার্ভ করতে পারবে। আচ্ছা জামাল, শুধু তো বয়সভিত্তিক দল না, জাতীয় দলে অনেক কথা রয়েছে আপনার সাথে। আপনি যেহেতু জাতীয় দলের রানিং ক্যাপ্টেন, এ নিয়ে আরও অনেক বিস্তর আলোচনা রয়েছে, তবে বিরতির পর আপনার সাথে আলোচনায় ফিরছি। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরই। দেশের ফুটবলের হালচাল নিয়ে আমরা কথা বলছিলাম। কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল ভাই, যেটা বলছিলাম যে এই যে বয়সভিত্তিক দলটার যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিয়েই তো পরবর্তীতে তারা জাতীয় দলে অংশগ্রহণের সুযোগ পাবে, নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেখান থেকে। এবার একটু জাতীয় দল নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু আপনি রানিং ক্যাপ্টেন রয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে আপনি খেলার সুযোগ পাননি, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ এশিয়ান কাপে একটু ভালো করলে সুযোগটা হয়তো বা আমরা এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারতাম, তবে সেই সুযোগটা মিস হয়েছে। এশিয়ান কাপটা কেমন কাটালেন, পুরো জার্নিটা কেমন ছিল এই বছরের? আই থিঙ্ক প্রথমে একটু ভালো ছিল, মাঝখানেও ভালো খেলছি, পারফরমেন্স ওয়াইজ ইট ওয়াজ ওকে, বাট ওভারঅল আই থিঙ্ক একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমরা কোয়ালিফাই করতে পারি না, কারণ মানে মূল লক্ষ্য ছিল তো কোয়ালিফাই করতে হবে, বাট আনফর্চুনেটলি আমরা কোয়ালিফাই করতে পারি না। সো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা, আমরা একটু দেখতে চাই যে এশিয়ান কাপে আপনারা কে কেমন রেজাল্ট করলো, বাংলাদেশ ফলাফলটা আসলে কি আমরা যদি দেখতে চাই। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল শিলংয়ে, ভারত আমরা 0-0 ড্র করেছি, সেখানে কোনো গোলদাতা ছিল না। সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের ঢাকার মাটিতে প্রথম ম্যাচ ছিল এবং জাতীয় স্টেডিয়ামে সেটাই হচ্ছে উদ্বোধনী ম্যাচ হয়েছে। 2-1 ব্যবধানে আমরা হেরে গিয়েছি, রাকিব সেখানে গোল করেছেন, এবং এর পরবর্তীতে আমরা হংকংয়ের বিপক্ষে ঘরে মাঠে খেলেছিলাম 3-4 ব্যবধানে, সেখানেও আমাদের হার হয়েছে, সেখানে হামজা, মোরসালিন এবং সমিত সোম গোল করেছেন। এরপর আমরা যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাই হংকংয়ে, সেখানে আমাদের 1-1 গোলে ড্র, এবং রাকিব হোসেন আবারও সেখানে গোলদাতা হিসেবে উপস্থিত হয়েছেন। এবং এরপরে ঘরের মাটিতে 22 বছর পর ভারতকে আমরা হারিয়েছি, সেখানে মোরসালিনের একটি দুর্দান্ত গোল ছিল, এই একটি মাত্র গোলে আমরা জয়টি নিশ্চিত করতে পেরেছি। এরপরে সিঙ্গাপুরের বিপক্ষে যে সবশেষ ম্যাচে 1-0 গোলে আমরা হেরেছি, এবং এর আগেই তো আমাদের এশিয়ান কাপ শেষ হয়ে গেছে, এটা আমাদের একটি নিয়ম রক্ষার ম্যাচ ছিল। এই যে ফলাফলটা দেখলেন এবং যারা গোলদাতা হয়েছেন, বা এই পুরো মানে রেকর্ডটা কেমন দেখছেন? যদিও বলছেন অনেক ভুল ছিল, অনেক ভালো ছিল, সবকিছু মিলিয়েই হয়েছে। না, রেকর্ড তো হচ্ছে আমরা 6টা ম্যাচ একটা দিচ্ছি না, তো এটা তো রেকর্ড এন্ড অফ দ্য ডে। এবং 22 বছর পর সেটা ঘরের মাটিতে। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে সিঙ্গাপুর সাথে 3 পয়েন্ট পাইলে, ইন্ডিয়ার সাথে 3 পয়েন্ট পাইলে, এটা ইজ দ্য সেম না। সো পজিটিভ ছিল আমরা ইন্ডিয়ার সাথে দিচ্ছি, বাট বাকিটা ম্যাচ আরো বেটার করতে পারি আই থিঙ্ক ডেফিনেটলি। আচ্ছা, মনে হয় কোন জায়গাটা যে হেরে গেছেন, মনে হয় কি না যে ভারতের বিপক্ষে হামজার যখন আমাদের অভিষেক হয়েছিল যা লাল সবুজের জার্সিতে, সেই ম্যাচটা আমরা জিততে পারতাম। আই থিঙ্ক ফার্স্ট 2 ম্যাচ, ওই যদি ওই প্রথম 2 ম্যাচ আমরা 4 পয়েন্ট নিতে পারি, তাই আই থিঙ্ক আমরা মানে ফর দি আপকামিং ম্যাচেস বেটার হয়, কারণ হংকং ম্যাচে খুব টাইট ছিল, আনফর্চুনেটলি আমরা হোম ম্যাচে মানে লস করছি লাস্ট মিনিট। তারপরে সিঙ্গাপুর ম্যাচ ওইটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল লাস্ট ম্যাচ। সো আই উড সে ফার্স্ট 2 ম্যাচ আর ওই লাস্ট ম্যাচের সিঙ্গাপুর সাথে আমরা যদি এই 3টা ম্যাচ যদি 60 পয়েন্ট নিতে পারি, দেন আই থিঙ্ক
চান্স বেটার ছিল। জামাল, এখানে তো 6টা ম্যাচ খেলেছেন, কোনটা স্মরণীয় হয়ে থাকবে? কারণ আপনারা অ্যাওয়ে হোম ম্যাচ খেলেছেন, নিশ্চয়ই স্মরণীয় কোনো মুহূর্ত ম্যাচের মধ্যে। আই থিঙ্ক বেস্ট পারফরমেন্স ছিল হংকং অ্যাওয়ে 1-1 ড্র। তো মানে সেকেন্ড হাফ আমরা আই থিঙ্ক বেস্ট খেলা খেলেছি ওই ম্যাচ। তারপরে হংকং হোম অলসো সেকেন্ড হাফ, যখন আমরা বিহাইন্ড ছিল 3-1, তারপরে ড্র করছি 3-3, বাট আনফর্চুনেটলি লাস্ট মিনিটে আমরা একটা গোল কনসিভ করছি, বাট ইয়া। আচ্ছা, এশিয়ান কাপে তো দেখা গেছে আপনি কখনো মাঠে নেমেছেন, কখনো মাঠে নেমেনি। আপনার পরিসংখ্যানটা একটু দেখতে চাই, আপনি কয়টা ম্যাচে মাঠে নামতে পেরেছেন? সবশেষ 5 ম্যাচে আপনার কি অবস্থা, যেহেতু আপনি সিঙ্গাপুরের বিপক্ষে বেঞ্চেই বসেছিলেন? আমরা একটু রেকর্ডটা দেখতে চাই যে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ আমরা দেখেছি যে 1-0 গোলে আমরা যখন হেরেছি তখন আপনি বেঞ্চে ছিলেন। ভিয়েতনামের বিপক্ষে 3-0 গোলে হার, সেটা আমাদের প্রস্তুতি ম্যাচ ছিল। আপনি মাত্র 13 মিনিট খেলার সুযোগ পেয়েছেন এবং আপনি যখন নেমেছেন আপনি তখন একটা সুযোগ তৈরি করেছেন এবং ভালো দুর্দান্ত ভালো একটা মোমেন্টাম তৈরি হতেই পারতো। আমরা ভারতের বিপক্ষে আমরা দেখছি আপনি তখন আপনি বেঞ্চে বসেছিলেন। নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্র, 90 মিনিট আপনি খেলার সুযোগ পেয়েছেন এবং হংকংয়ের ম্যাচে আপনি 25 মিনিট, মানে শেষ আমরা আপনার 5 ম্যাচ বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। এই যে নেপালের বিপক্ষে আপনি 90 মিনিট খেলেছেন, এরপরে আপনি 2022 সালের পর থেকে অনিয়মিত হয়ে গেছেন, যে 90 মিনিটের যে খেলার যে ইয়াটা, এরপর থেকে কি আপনার আসলে মানে আপনার সেটা শারীরিক ফিটনেসের কারণে বলবো নাকি কোচের ব্যক্তিগত সিদ্ধান্তে এরকমটা হয়েছে? আই থিঙ্ক ইটস ম্যানেজমেন্ট ডিসিশন। ওরা ডিসাইড করে কে খেলবে কে খেলবে না। সো আগের বছর আমার প্রথম ম্যাচ ছিল ভুটানের সাথে, ওইখানে আমি একটা অ্যাসিস্ট করছি। তারপরে সেকেন্ড ম্যাচ ছিল হংকংয়ের সাথে, সেকেন্ড হাফ আমি নামছি যখন আমরা বিহাইন্ড ছিল 3-1, সো 3-3 কমব্যাক করছি। তারপরে হংকংয়ের ম্যাচ আমরা বিহাইন্ড ছিল 1-0, তারপরে আমি নামছি, তারপরে টিম গোল করছে। নেপালের সাথে ওইখানে আর একটা অ্যাসিস্ট করছি, 2-2 ছিল। লাস্ট আমরা একটা গোল কনসিভ করছি। আর বাকি ম্যাচ তো ভিয়েতনাম সাথে 13 মিনিট খেলছে। সো মানে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে আপনি মানে একদম নাই। হ্যাঁ, একদম নাই। এবং ভারতের বিপক্ষে যেটা আমাদের ঐতিহাসিক ম্যাচ, বলছিলাম যে 22 বছর পর এরকম একটা লাল সবুজের জার্সিতে আমরা ভারতকে হারাতে পেরেছি এবং ভারতের সাথে হারানোটা আমাদের জন্য একটা স্বস্তির, একটা আত্মসম্মানের ম্যাচ ছিল। সেই ম্যাচে আসলে ওই জায়গাটা আপনার মিস হয়ে গেছে কিনা, বা এমন পরিকল্পনা ছিল কিনা যে হ্যাঁ আমাদের প্রথমার্ধে আপনার পরিকল্পনা ছিল, তবে ম্যাচের যে প্রেক্ষাপট সেটা দেখে পরবর্তীতে কোচ পরিকল্পনা পরিবর্তন করেছেন, এমন কি কোনো কিছু ছিল কিনা? না, আমার সাথে কিছু বলে না কেন আমি খেলি না, এটা আমি কোনো এক্সপ্লেনেশন পাই না। বাট এটা কোচের ডিসিশন, আমাকে খেলে না। বাট আমি আগের ম্যাচ মানে 5 দিন আগে আমি অলমোস্ট 90 মিনিট খেলছি। সো অফকোর্স আমি চিন্তা করছি আমি নেক্সট ম্যাচ খেলবে, বাট আনফর্চুনেটলি আমাকে পিক করে না। আচ্ছা, এই নিয়ে আপনি কোনো প্রশ্ন করেছিলেন কিনা কোচ বা যারা কোচিং প্যানেলে রয়েছেন বা বাফুফের যারা কর্মকর্তা রয়েছেন, জাতীয় দল কমিটি দেখেন? না, আমি এরকম মানুষ না, আমি এক্সপ্লেনেশন চাই না আমি কেন খেলে না। এটা আমি জানি এটা কোচ ডিসিশন, কোচ যদি আমাকে না চায় তা আমি অ্যাকসেপ্ট করবে। মানে এটা কি মানে এমন কিছু হয় কিনা যে আপনি যদি কিছু জিজ্ঞেস করেন, কোচ যদি রেগে যান? মানে হয় আমাদের কোচ, যেহেতু আমরা দেখেছি যে জিকোকে বাদ দেওয়ার পেছনে একটা বড় ঘটনা আছে, মানে এরকম কি কখনো আপনার মাথায় এসেছে কিনা যে আপনি যদি কখনো কোচের বিপক্ষে গিয়ে প্রশ্ন করেন তাহলে হয়তো বা কোচ আপনাকে দলেই ডাকবে না, এরকম কোনো মানে কখনো মাথায় এসেছে কিনা? না, যেটা আমি প্রিভিয়াস বলছি, আমি এরকম মানুষ না, তা আমি কোচের সামনে যাব, এক্সপ্লেনেশনস যাব, এইগুলো আমি করি না। তো আমি অন্য প্লেয়ার মতন আমি কম্পিট করব, প্র্যাকটিস করব, আর যদি আমাকে চুজ করে তাহলে আই এম হ্যাপি, বাট আনফর্চুনেটলি আমাকে চুজ করে না। সো ইটস পার্ট অফ দ্য গেম, বাট অফকোর্স আই ওয়ান্টেড টু প্লে মাচ মোর। সো পার্সোনালি এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। তারপরে আমি বলবো আমরা কোয়ালিফাই করি না, সো আমার জন্য একটু কষ্ট লাগছে, কারণ আমি তো চাই টিম কোয়ালিফাই করতে হবে, বাট যেহেতু আমি অনেক কম খেলছি তো
আর টিম কোয়ালিফাই করতে পারি না, সো আই এম আ বিট স্যাড অ্যাবাউট দ্যাট। মানে আপনার সমস্যা কোথায় সেটা কখনো আইডেন্টিফাইও করে দেয়নি কোচ? তাহলে আপনি কাজ করবেন না, উনি তো অন্য প্লেয়ার চুজ করছে, এটা ওনার। না, অন্য প্লেয়ার মানে চুজ করার পেছনে কারণটা কি? যে আপনি 90 মিনিট ধরে খেলতে পারবেন না বা আপনি অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারছেন না, আপনি যে পজিশনে খেলেন 90 মিনিট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, কারণ আমি ক্লাব টিমে আমি সব সময় 90 মিনিট খেলি, সো আমি জানি না এটা কেন এটা সব সময় শুনি, বাট এটা ওনার ব্যাপার। এই প্রশ্নের উত্তর কখনো জানতে ইচ্ছে করে না আমাকে খেলে না কেন? কেন খেলে না, কেন খেলায় না? কেন না, আমি এক্সপ্লেনেশন কখনো ওনার সামনে মানে জিজ্ঞেস করি না আমাকে খেলে না কেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু এই প্রশ্নটা আসলে ওই জায়গা থেকে করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্ন ঘুরছে যে জামাল কি প্রেস কনফারেন্সের অধিনায়ক কিনা? কারণ মাঠের অধিনায়ক তো জামাল অনিয়মিত হয়ে গেছে দীর্ঘদিন ধরে। আমরা দেখেছি যে এবার সোহেল রানা, সিনিয়র সোহেল রানা অধিনায়কত্ব করেছেন, এর আগে তপু বর্মন ছিলেন যখন মাঠ নেমেছেন। আপনি দীর্ঘদিন ধরে আর্মব্যান্ড পরার সুযোগ পাচ্ছেন না, এটা কি কখনো মনে হয় কিনা যে আপনি শুধু প্রেস কনফারেন্সের জন্যই? না, এটা তো অফকোর্স এটা আমি নোটিস করতেছি, বাট মানে ম্যানেজমেন্ট যদি আমাকে বলে তুমি তোমার প্রেস কনফারেন্স আছে, অফকোর্স আই গো, বাট আমাকে না ডাক দিলে আই ডোন্ট গো। তো আমাকে ডাক দেয়, এই জন্য আমি যাই। মানে আপনি মানে যে যেমন ভাবে বলে সেভাবেই আসলে নিজেকে ওই জায়গাতে ওই ছাঁচে ফেলে নিজেকে। না, আমি কেন প্রোটেস্ট করব? আমি প্রোটেস্ট করব না, বাট অফকোর্স এটা একটু উইয়ার্ড লাগে টু বি অনেস্ট, কারণ মাঠে তো লাস্ট ম্যাচটা খেলি না আর আমি প্রেস কনফারেন্সে গেছি, সো এটা একটু উইয়ার্ড লাগছে। বাট মানে আত্মসম্মানের জায়গা থেকে কখনো মনে হয় না যে একটা প্রশ্ন করা উচিত আমার এখনই সময়, আসলে কেন আমাকে এরকম মানে বারংবার, আপনি কি মানে ইংরেজি ভালো বলেন এই জন্য আপনাকে প্রেস কনফারেন্সে নিয়ে যায়, এরকম কিছু কিনা? না, প্রেস কনফারেন্স তো অনেক বাংলাদেশি জার্নালিস্ট আছে, তো ওরা সবসময় বাংলা প্রশ্ন দেয়, বাট যে কোচ যেটা আছে এখন উনি আমাকে চুজ করে না, সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। না, মেবি ফিউচার অন্য কোচ আসবে, সো মেবি ওনা আমাকে চুজ করবে, এটা তো আমরা বলতে পারি না এখন, বাট যে কোচ এখন আছে উনি আমাকে চুজ করে না, ইটস দ্য ফ্যাক্ট না। আচ্ছা, আমরা একটু কোচের আন্ডারে, আপনারা তো 4 বছর হয়ে গেছে এই ক্যাবরের অধীনে আপনারা খেলেছেন, তার রেকর্ডটা একটু দেখতে চাই, কারণ আপনারা 2022 সালের একদম শুরুর দিক থেকে আপনারা যে খেলেছেন, এখন পারফরমেন্স কেমন হলো, বা এখন বাংলাদেশ কয়টা ম্যাচ খেলা শেষ করেছে? মোট 39টা ম্যাচ কিন্তু আপনারা এরই মধ্যে খেলে ফেলেছেন, এবং বারংবার যে কোচের চুক্তি নবায়ন করা হচ্ছে এর মধ্যে দিয়ে আসলে সাফল্য কতটা পেয়েছেন? এই কোচকে পরবর্তী সময়ে রাখা উচিত কিনা আমরা একটু বিশ্লেষণ করতে চাই কোচের পারফরমেন্সটা। মোট ম্যাচ আমরা দেখতে পাচ্ছি 2022 সাল থেকে এখন পর্যন্ত 39টা ম্যাচ আপনারা তার অধীনে খেলেছেন, জয় মাত্র 10টি, হারের সংখ্যাই বেশি আমরা দেখছি, 18টি হার এবং ড্র রয়েছে 10টি, গোল আপনারা করতে পেরেছেন 30টি, এবং গোল হজম করতে হয়েছে 57টি গোল হজম আপনারা করেছেন। এই যে কোচের পারফরমেন্স, কারণ একটা কোচের কৌশলেই তো পুরো মাঠের যে পুরো একাদশ বা 11 জন খেলে থাকে, এটা আসলে তার নেতৃত্বেই। এই কোচের কৌশলে কি কখনো মনে হয়েছে কিনা যে হ্যাঁ এখন প্রশ্ন করা উচিত, বা কখনো প্রশ্নবিদ্ধ করার মতো কোনো কৌশল তিনি দিয়েছেন কিনা? না, এইসব প্রশ্ন আপনি ফেডারেশন জিজ্ঞেস করতে হবে, আমি কিন্তু প্লেয়ার, সো আমি জাস্ট ফলো করি, বাট অফকোর্স ফুটবল ইজ অ্যাবাউট রেজাল্টস, আমরা যদি রেজাল্ট না পাই তো অফকোর্স ওইখানে একটা রেসপন্সিবিলিটি আছে না, সো বাট এই প্রশ্ন ইটস টু দ্য ফেডারেশন, not me. না জামাল, হয় কি জামাল ভাই, সেটা হচ্ছে যে ফেডারেশনে আসলে কয়জন খেলা বোঝেন বা ওই দায়িত্বটা নিতে তারা অধীর আগ্রহে বসে আছেন, কারণ আমরা দেখে থাকি যে আপনি যেহেতু মাঠে 2013 সাল থেকে দীর্ঘ এতগুলো বছর বাংলাদেশের জার্সিতে আছেন, আপনি নিশ্চয়ই ওন করেন বিষয়টাকে, আর যারা এখন বর্তমানে রয়েছেন তাদেরকে আমি সম্মান দেখিয়ে আসলে বলতে চাই যে তারা 4 বছর পর পর একটা কমিটি পরিবর্তন হয়, তবে মাঠে তো আপনারাই খেলছেন, আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, এই জায়গাটাতে তো আপনাদের যে জায়গাটা আপনাদের কথা শোনা উচিত বা আপনাদের পরামর্শ নেওয়া উচিত যে আপনারা আসলে কোন কোচের অধীনে কেমন পারফরমেন্স করছেন, অন্তত পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে তো অন্তত সিদ্ধান্ত হওয়া উচিত। না, অফকোর্স ওরা যদি আমাকে ডাক দেয়, বলে জামাল তুমি একটু আসো, আমরা একটু গল্প করি, আলাপ করি, তো অফকোর্স আমি আমার অনেস্ট অপিনিয়ন দেব। আচ্ছা জামাল, আরো অনেক আলোচনা করব আপনার সাথে, তবে আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।
জাতীয় ফুটবল নিয়ে আছে আমরা কথা বলছিলাম জামাল ভুঁইয়ার সাথে। জামালের চোখে কেমন ফুটবল তিনি দেখেন আসলে। জামাল, কথা বলছিলাম কোচ নিয়ে আপনার যে খেলার বিষয়টা, একটা প্রশ্ন আসলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আমরা দেখতে পাচ্ছি যে ক্যাবরেরার তারা হচ্ছে অবসর চান বা বাংলাদেশ ফুটবল দলের নতুন একটা কোচ চান, এবং বিশেষ করে নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটা মনে হয় মনে মনে নিশ্চয়ই আপনি করে থাকেন যে যেহেতু কোচ যদি না সরে তাহলে আপনারও খেলার সুযোগটা, বিশেষ করে 90 মিনিট খেলার সুযোগটা আপনিও পাবেন না। এটা কি আপনার মনে কখনো হয়েছে কিনা? এটা একটা মেবি কি উত্তরটা চাই। মেবি আমি তো ফিউচার দেখতে পারি না, তো মেবি কোচ মানে চেঞ্জ করবে, মানে মেবি নেক্সট ম্যাচ আমি খেলবে, তো এই জন্য আমি বলতেছি মেবি। বাট অফকোর্স মেবি যদি একটা নতুন আসে মেবি উনি আমাকে খেলবে, বাট এখন যে সিচুয়েশন আমি আছি আমি একটু কম খেলতেছি। আচ্ছা, কোচ তো আসলে সিঙ্গাপুরের বিপক্ষে দেশ ছাড়ার আগে একটা আভাস দিয়ে গিয়েছিল যে সিঙ্গাপুরের বিপক্ষে ফলাফল ভালো তো অবশ্যই তিনিও চাচ্ছিলেন, তবে এখনো যেহেতু সেই চাওয়াটা আসলে পূরণ হয়নি, তবে ক্যাবরেরা বাফুফের সাথে আবারও বসতে চান এবং নতুন করে তার যে চুক্তি নবায়ন করার যে একটা বিষয় সেটা নিশ্চয়ই তিনি আভাস দিয়ে গেছেন। এই চুক্তির পক্ষে আপনি আসলে কতটা একমত হবেন যদি চুক্তি আবারও নবায়ন করা হয়, মানে অন্তত তার পারফরমেন্স বিবেচনায়? 4 বছর হয়ে গেছে একটা কোচ, আমার মনে হয় এই কোচটা অনেকদিন সময় পেয়েছে হ্যাভিয়ার ক্যাবরেরা। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোচের চুক্তিকে আরো একটু নবায়ন করা উচিত কিনা? এটা ফেডারেশন ডিসিশন, এটা আপনি খেলোয়াড় হিসেবে কি ভাবছেন? মানে আমার তো ডিসিশন না, সো এটা ফেডারেশন ডিসিশন। ডিসিশন তো অবশ্যই এটা আমি ওরা যদি আমাকে ডাক দে, মানে আমার সাথে বসতে চাই, তাহলে আমি আমার অনেস্ট অপিনিয়ন দিবে। আচ্ছা, আপনি তো বাইরে দেশে খেলেছেন, বড় হয়েছেন, দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কোচের পরিবর্তনের যে সংস্কৃতি আমরা দেখেছি ইউরোপীয় ফুটবলে দেখা যায় যে কোনো একজন কোচ রেজাল্ট খারাপ করলে বা তারা যদি পারফরমেন্স ঠিক মতো না আনতে পারে ইমিডিয়েট তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আমাদের কোচের সংস্কৃতি এরকম কেন? আমরা দেখছি 48-39 ম্যাচ হয়ে গেছে, মাত্র 10টি জয়। আমরা আবারও মানে সময় বাড়ানোর পক্ষে, কোচের পক্ষে, খেলোয়াড়দের পক্ষে না। তাহলে কি আমাদের খেলার থেকেও আমরা কোচের স্বার্থটাকে বেশি দেখছি? এমন মনে হয় কিনা? এমন মনে হইতেছে না। আপনার কি মনে হয় আর কি? না মানে সুযোগ তো অনেক পাইছে না, সো সামনে কি হয় এটা আমরা বলতে পারি না, কারণ ওনার কন্ট্রাক্ট শেষ হয়েছে 31 মার্চ, আবার এপ্রিলে শেষ হবে আর কি, এপ্রিলে শেষ হবে। সো আমি আসলে জানি না ওনার কন্ট্রাক্ট রিনিউ হবে না, তো এটা ফেডারেশন ডিসিশন। তো খেলার কথা ভেবে দেশের ফুটবলের কথা চিন্তা করে, যেহেতু আমরা এখন হামজা চৌধুরী, সমিত সোমদের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার পেয়েছি এবং আপনিও অনেকদিন ধরে বেশ আধিপত্য বজায় রেখেছেন, সেক্ষেত্রে এখন কোচ পরিবর্তনের মানে উপযুক্ত সময় কিনা? কারণ সামনে আপনাদের আবার সাফ রয়েছে। না, এটা ফেডারেশন একটা প্যানেল আছে, ন্যাশনাল টিম কমিটি, তো ওরা ক্যাবরেরার সাথে বসতে হবে, ওনার সাথে অ্যানালাইজ করতে হবে, তারপরে দে ক্যান মেক আ ডিসিশন। আচ্ছা, আপনি তো অনেক কোচের সাথে কাজ করেছেন 2013 সাল থেকে, যখন আপনি বাংলাদেশ দলে অভিষেক হয়েছে। ক্রুয়েফ ছিল, মারিও লামোস ছিল এবং গঞ্জেলো একজন স্প্যানিশ কোচ ছিলেন, এবং সবশেষ হ্যাভিয়ার ক্যাবরেরা স্প্যানিশ কোচ। কার দর্শন বা কার ফিলোসফি আসলে আপনার ভালো লাগে, যে খেলার জন্য উপযুক্ত ওই কৌশলটা আসলে এগুলো আমরা ভালো পারফরমেন্স করতে পারবো? যদি আসলে ক্যাবরেরা থেকে সেভাবে পারফরমেন্স এখন আমরা দেখতে পাইনি। I think Jamie Day ভালো ছিল, Jamie Day ডি ক্রুয়েফ, ওর দুইজনের আন্ডার আমি খুব এনজয় করছি, যে খেলোয়াড় যারা ছিল ওরা সবাই এনজয় করছে। সো এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। তা এই দুই কোচের আন্ডার আমি খুব হ্যাপি ছিলাম। মানে হ্যাপি থাকার কারণটা কি? কৌশলগত দিক থেকে নাকি হ্যাপি ছিল মানে দিয়েছে এই জন্য, মানে কারণটা কি? সুযোগ না, অলসো ম্যানেজমেন্ট যেভাবে ওরা বিহেভ করছে, দুইজন কিন্তু ডিফারেন্ট কোচ। ক্রুয়েফ একটু ওল্ড স্কুল আর জেমি ডে ছিল একটু ইয়াং নতুন, বাট ম্যানেজমেন্ট টপ ছিল। আচ্ছা, সেক্ষেত্রে আপনি হচ্ছে যদি আবার কোচ নিয়োগ করতে চায় পুরনো কোচদের,
কাকে আনলে আপনি বেশি খুশি হবেন? যেহেতু দুজনের কথা আপনি অলরেডি বলে দিয়েছেন, তবে দুজনের থেকে একজনকে বাছাই না, করতে বলা হয়। এইসব কমেন্টস আমি করব না, কারণ এখন আমার একটা কোচ আছে, সো ওনাকে রেসপেক্ট করতে হবে। না, অবশ্যই রেসপেক্টের জায়গা থেকে যদি একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে যদি আবারও সুযোগ থাকে কোনো কোচের আসার, তাহলে কে আসলে বেশি খুশি হবেন? এটা আমার নিজে এটা আমি শেয়ার করবো না। মানে লুকিয়ে রাখতে চান? আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু সামনেই এই বছর সাফের টুর্নামেন্ট রয়েছে, আপনাদের প্রস্তুতিটাও সেভাবে হতে হবে। এখন কোনো উইন্ডো নেই, সেক্ষেত্রে আপনারা যখন বলছিলেন যে এশিয়ান কাপের সিঙ্গাপুরের ম্যাচের আগে আপনাদের একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা, আপনারাও বলছিলেন যে বারংবার যে একটা র্যাঙ্কিংয়ে যাতে উন্নত কোনো দলের সাথে খেলার কথা, তবে সেটা ঠিক করতে পারেনি। সে সবশেষ ভিয়েতনামে গিয়েই ভিয়েতনামের সাথে খেলতে হয়েছে। এখন যেহেতু সাফের সুযোগ এসেছে এবং হামজা সমিতির মতো এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো একটা দল আপনারা এখন বর্তমানে মানে বলতেই পারেন নিজেদেরকে, সেইটা আপনারা করতেই পারেন ডিমান্ড। তবে এই করার জন্য সাফের যে প্রস্তুতি, সেটা আসলে আপনাদের কি কি করলে এখন এই সময় থেকে শুরু করা উচিত? কাদের বিপক্ষে খেলতে চান, প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত? না, আই থিঙ্ক সাফ যেটা সাফ ইস্ট এশিয়া আছে, সো আমি মনে করি যে টিম ওরা চেয়ে একটু ভালো ওর সাথে খেলতে হবে। ফর এক্সাম্পল থাইল্যান্ড, মেবি ইউরোপে একটা দেশের সাথে খেলতে পারি। আর সাফের আগে ওইখানে একটা ট্রেনিং ক্যাম্প করতে হবে। আর এখন যে দল আছে, মানে আমি মনে করি এটা অনেক স্ট্রং দল, একটা স্ট্রং স্কোয়াড আছে। সো আমরা যদি ঠিক মতন সেট আপ করতে পারি, যেটা খেলবে না, সব কিছু মিলে, তাই আই থিঙ্ক আমার চান্সেস অনেক হাই টু উইন দ্য সাফ চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, বিরতিতে যাওয়ার সময় হয়েছে, প্রশ্ন করে দিতে যে সেটা হচ্ছে আমরা বলছিলাম যে সাফের যে অনূর্ধ্ব 20 দলটা আছে, সেটা 1 মাসের মতো আগে একটা কোচ নিয়োগ দেওয়া হয়েছে। তবে আপনাদের কোচ নিয়োগ দেওয়া সত্ত্বেও আপনারা কিন্তু কোচটা পানই হচ্ছে 1 মাস আগে, কোনো বড় ম্যাচের আগে। সেটা আসলে কোচটা সারা বছর আপনাদের সাথে থাকলে আরো একটু ভালো হবে কিনা আপনাদের? কারণ আমরা এবার দেখেছি আপনারা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ যখন দল ঘোষণা করবে তার আগে লিগ দেখে যে পরিকল্পনা করার কথা খেলোয়াড়দের বাছাইয়ের, সেটা আসলে সহকারী কোচ করেছেন। সেই জায়গাটাতে আরো একটু বেশি মানে খেলোয়াড়দের মান যাচাই বাছাই করার জন্য কোচের সারা বছর থাকার জন্য আপনারা মানে চান কিনা, এই প্রশ্নটা নিব জামাল ভাইয়া, তবে বিরতির পর। আচ্ছা দর্শক, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। এখন মাঠে দেখছেন, এখন মাঠে জামাল ভাইয়া আছেন আমাদের সাথে। জামাল ভাইয়া, একটু জাতীয় দলের পরে আমরা একটু ক্লাবগুলো নিয়ে কথা বলতে চাই। ক্লাবগুলোর যে অবস্থা বর্তমানে, বিশেষ করে বাংলাদেশ যখন মানে ক্লাবগুলো তো আসলে সারা বছর ব্যাপী ক্লাবগুলো আপনারা খেলে থাকেন, তবে মাসের হয়তো বা বছরের 1-2টা পর, 1-2 মাস পর আপনারা টুর্নামেন্ট খেলতে চান, যেহেতু সিঙ্গাপুরের বিপক্ষে। এই যে আমরা আসলে যখন একটা মাঠে খেলি, একটা লেভেলে খেলি, একরকমের মাঠে, আবার দেখা যায় ইন্টারন্যাশনাল যখন ম্যাচ আসে তখন অন্যরকম একটা মাঠ আসে, এই যে তারতম্য মাঠের প্রস্তুতি, সেই জায়গায় আসলে মনে হয় কিনা যে ফুটবলটা আসলে আমরা ওই জায়গাটাতে পিছিয়ে পড়ছি অন্য দেশের তুলনায়, ঘরোয়া ডোমেস্টিক যেই ফুটবলটা আমরা খেলে থাকি? আই থিঙ্ক ফ্যাসিলিটি ওয়াইজ ন্যাশনাল টিমের আলাদা লেভেল, আর ডোমেস্টিক ওইখানে ফ্যাসিলিটিস আরো বেড়া করতে হবে। এখন নতুন গভর্নমেন্ট আসছে, নতুন স্পোর্টস মিনিস্টার আসছে, আমিনুল ভাই আসছে। সো আই থিঙ্ক উইথ দ্য হেল্প অফ আমিনুল ভাই সব কিছু বেটার হবে। স্পেশালি স্টেডিয়াম ফ্যাসিলিটিস এরা বেটার করতে হবে, মাঠের কোয়ালিটি বেটার করতে হবে। তারপরে ক্লাবের যে ক্লাব এই বছর যেটা আছে বাংলাদেশ ফুটবল লিগে, সবাই সাফার করতেছে। সো নতুন সিজন থেকে আই থিঙ্ক দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশনস, কারণ অনেক প্লেয়ার কমপ্লেন্ট আছে। সো এইসব প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা জামাল ভাই, আমরা দেখতে পাই যে যখন ক্লাবগুলো আসলে খেলিয়ে থাকেন তখন আসলে সবাই সবার জায়গা থেকে আসলে সঠিক বলেই মনে হয় আর কি, যখন আমরা স্ট্রাইকার, বাংলাদেশ জাতীয় দল স্ট্রাইকার এতে সংকটে ভুগছে, তখন ক্লাবগুলো খেলাচ্ছেন বিদেশি ফরওয়ার্ড দিয়ে। সেই জায়গায় আমাদের এই সংকটটা কাটানোর জন্য তো আসলে ক্লাবের ভূমিকা অনেক বেশি থাকা দরকার ছিল। সেই জায়গায় ক্লাবগুলো বারংবার বলার পর কেন খেলছে না? এখানে বাফুফের আসলে নিয়ম করে দেওয়া উচিত কিনা যে একজন স্ট্রাইকার বা দুজন স্ট্রাইকার অবশ্যই স্থানীয় প্লেয়ার হতে হবে?
না, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন এইসব রুলস তো নাই। যে রুল যেটা আছে এই বাফুফে তো অনেক রুলস করে যেগুলো ইন্টারন্যাশনাল কিছুই নেই সেটা। না না বলতেছি মানে স্ট্রাইকার লোকাল মাস খেলতে হবে, এটা তো সারা বলতে আমি দেখি না। রুলস আছে তো 3টা বিদেশি প্লেয়ার খেলতে পারে, সো ইটস আপ টু দ্য ক্লাব টু ডিসাইড না ডিফেন্ডার নেবে, মিডফিল্ডার নেবে অথবা স্ট্রাইকার নেবে। সো এটা আপ টু দ্য ইন্ডিভিজুয়াল ক্লাব, বাট অফকোর্স ইটস মানে প্রত্যেক ক্লাবটা দিতে চাই, সো ওরা চাই কোয়ালিটি, আর সামনে তো ওরা সবাই একটা বিদেশি ফরেনার নেয়। সো ক্লাব তো মনে করি বিদেশি ফরেনার ওরা গোল করতে পারবে। এটা তো আসলে ক্লাব নিজের স্বার্থ বিবেচনা করছে। তাহলে আমাদের জাতীয় দলের যে সমস্যা ফিনিশারের অভাব বা স্ট্রাইকার একটা জেনুইন নাম্বার 9 প্লেয়ার, সেটা আমরা সেই সমস্যাটা কিভাবে সমাধান করব? এটা যেটা খেলোয়াড় ওরা they have যেটা স্ট্রাইকার খেলে they have to perform না, they have to score goals, so it's up to the individual player না। আমি এখন মিডফিল্ড খেলি তো I will do my best to play midfield, স্ট্রাইকার যেটা স্ট্রাইকার খেলে ওরা have to give their best, সুযোগ পাইলে they have to score goals। So আপনি কি কখনো স্ট্রাইকার পজিশনে খেলার চেষ্টা করেছেন কিনা বা আগ্রহ আছে কিনা? কেন নাম্বার 6 জার্সিতেই আপনি খেলেন? না, আমি কখনো স্ট্রাইকার খেলি না। আচ্ছা আচ্ছা, আরেকটা সবশেষ প্রশ্ন করতে চাই। ভারত দলের বিপক্ষে আপনারা যখন ঘরে মাটিতে জিতেছিলেন তখন আসলে বেশ উৎসাহ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভাই আপনাদেরকে বেশ একটা বড় অ্যামাউন্ট ঘোষণা করেছিল এবং সেটা আপনারা পেয়েও ছিলেন। তবে তাবিদ আওয়াল যিনি বাফুফের সভাপতি ছিলেন তিনি বলেছিলেন যে আপনাদের একটা অ্যামাউন্ট দেওয়া হবে, তবে সেটা কোনো অঙ্ক ঘোষণা করেনি। সেই অঙ্কটা কি আসলে কখনো আপনারা শুনেছেন কিনা বা পাওয়ার কোনো আশা দিয়েছে কিনা? না, আমরা এখনো পাই না, বাট আমরা একটা অ্যামাউন্ট রিসিভ করছি। সো আমি জানি না ওইটা কি বোনাসের মানে ইন্ডিয়ার বোনাসের কারণে ও জাস্ট নরমাল। ভারতের বিপক্ষে আপনারা যে ম্যাচ জিতেছেন আমরা একটা ম্যাচ ফি পাইছি। হ্যাঁ, ম্যাচ ফি তো আপনারা প্রতি ম্যাচেই পেয়ে থাকেন, তবে ওইটার জন্য একটা তাবিদ আওয়াল বলেছিল যে একটা এক্সট্রা বোনাস, এক্স্যাক্টলি অ্যামাউন্ট একটা ঘোষণা করবে। মানে এই ধরনের ঘোষণা দিয়ে যখন আপনারা না পান, আপনারা তো শুনেন যে হ্যাঁ আপনারা পাবেন, তবে না পান, হতাশ হন কিনা? না, আপনি হতাশ নাই হতে পারেন, আপনার তো আসলে না এখন তো ডিক্লেয়ার করে না। আচ্ছা, মানে যারা একদমই তৃণমূল পর্যায় থেকে এসেছে, কিন্তু আমরা একটা ম্যাচ ফি পাইছি, মেবি প্লাস সাম এক্সট্রা, বাট নিশ্চয়ই যারা আছেন, যারা বাকি খেলোয়াড়রা আছেন, তারা নিশ্চয়ই আসলে আশা করেছিলেন যে তারা পাবেন, একটা বিগ অ্যামাউন্ট পাবেন, এবং এটা আসলে তাদের নিজেদের যেহেতু ক্লাবগুলো আসলে আর্থিক সংকটে জর্জরিত। না, এটা তো সবাই এক্সপেক্ট করছে, বাট এটা আপনি টাবির ভাইয়ের সাথে প্রশ্ন করতে হবে, আমার সাথে না। আমি তো টাকা দেই না। ঘোষণা না দিয়ে যখন আসলে এরকম হতাশায় ডুবায় তখন আসলে খারাপ লাগে কিনা, যখন বাফুফের সভাপতি এমন কাজ করেন? তাহলে ঘোষণা দেওয়ার দরকারই বাকি ছিল না। টাবির হি নোজ বেস্ট না, টাবির তো সব ফাইন্যান্সিয়ালি দেখে, সো হি নোজ বেস্ট দ্য সিচুয়েশন। সো বাফুফের সিচুয়েশন এই ফাইন্যান্সিয়াল আমি বলতে পারি না। আচ্ছা, সবশেষ একটা প্রশ্ন করতে চাই, একদম ছোট্ট করে উত্তর দিবেন। অবসরটা কবে নিচ্ছেন? কেন? মানে জাতীয় দল থেকে বা আন্তর্জাতিক, কেন বলতে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা শিগগিরই? এটা এখন ডিসাইড করি না। ডিসাইড করেন নাই? তার মানে খুব শিগগিরই আপনাকে আমরা অবসরে যেতে দেখব না, তাই তো? আপনি দেখেন মদ্রিচ এখন 40 বছর খেলতেছে, এখন রোনালদো এখনো খেলতেছে, রোনালদো খেলছে এবং রেকর্ডও করছে এবং তাকে মাঠে নামানোর সুযোগও দেওয়া হচ্ছে, খেলতেছে। তবে আপনি তো সেই সুযোগটা আসলে পাচ্ছেন না। সেই আক্ষেপের জায়গা থেকে আসলে কখনো মনে হয়? আমি এখন চিন্তা করি না। জামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।